Good morning. Good morning, my students of class 11, my favorite school, Badavan CNS High School. আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা গতদিন ইউনিট 3 তার যে প্রথম চ্যাপ্টারটা ইউনিট অফ লাইফ সেটা নিয়ে আলোচনা শুরু করেছিলাম এবং প্রোক্যারিওটিক সেল এবং ইউক্যারিওটিক সেল এটা যেমন আমরা আলোচনা করেছি, তার পাশাপাশি আমরা ইউক্যারিওটিক সেলে গিয়ে সেল মেমব্রেন এবং সেল ওয়াল, এই যে সেল এনভেলপ, তাদের আল্ট্রাস্ট্রাকচার এবং ফাংশন নিয়েও আমরা আলোচনা করেছি। আজকে আমরা ইউক্যারিওটিক কোষের যে কোষীয় অঙ্গাণুগুলো থাকে সেল অর্গানেল, তোমরা জানো সেগুলো কেউ কেউ আছে পর্দাবৃত মেমব্রেন বাউন্ড, কেউ কেউ আছে নন মেমব্রেনাস পর্দাবিহীন। তাহলে কোনগুলো মেমব্রেনাস সেল অর্গান? এগুলোর মধ্যে আছে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, লাইসোজোম, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকিউলা, ভ্যাকুওল, মাইক্রোবডিজ। এগুলো হচ্ছে পর্দাযুক্ত কোষীয় অঙ্গাণু। এখানে পর্দা বা মেমব্রেন, তাদেরকে আমরা বায়োমেমব্রেন বলি। অর্থাৎ এখানেও মেমব্রেন কনসেপ্টটা স্ট্রাকচারালি ওই অনেকটা প্লাজমা মেমব্রেনের মতো, যেখানে মেন কনস্টিটিউয়েন্ট হিসেবে লিপিড এবং প্রোটিন থাকে। এখন আমাদের শিখতে হবে যে কোষীয় অঙ্গাণুগুলোর নাম আমরা এই মুহূর্তে মেমব্রেনাস বলে উল্লেখ করলাম, তার মধ্যে কেউ কেউ আছে সিঙ্গেল মেমব্রেনাস, কেউ কেউ আছে ডাবল মেমব্রেনাস। অর্থাৎ পর্দাযুক্ত কোষীয় অঙ্গাণুগুলো দু প্রকার। একটি পর্দা নিয়ে হতে পারে, সিঙ্গেল মেমব্রেন কে আছে, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, লাইসোজোম, মাইক্রোবডিজ। এগুলো হচ্ছে এমন কোষীয় অঙ্গাণু যার বাইরের দিকে একটা মেমব্রেনই আছে। আবার ডাবল মেমব্রেনাস সেল অর্গানেলও পাওয়া যায়। এরকম দুটো দ্বি-একক পর্দা যুক্ত কোষীয় অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া আছে, প্লাস্টিড আছে। প্লাস্টিড আবার তিন প্রকারের, লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট
ক্লোরোপ্লাস্ট, এরা হচ্ছে ডাবল মেমব্রেনাস সেল অর্গানেল। কোনগুলো নন মেমব্রেনাস, বাইরের দিকে কোনো পর্দা নেই? রাইবোসোম, নন মেমব্রেনাস সেল অর্গানেল। সেন্ট্রোসোম এন্ড সেন্ট্রিওল, নন মেমব্রেনাস সেল অর্গানেল। এবার তোমাকে এই কোষীয় অঙ্গাণুগুলো যদি উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ এদের মধ্যে ডিস্টিংগুইশ করতে বলা হয়, তাহলে আমরা দেখব মূলত দুটো কোষীয় অঙ্গাণু। কে তারা? যেটা প্রাণী কোষে আছে উদ্ভিদ কোষে নেই, লাইসোজোম এন্ড সেন্ট্রোসোম। উদ্ভিদ কোষে আমরা এদের পাবো না, আবার উদ্ভিদ কোষে পাবো, প্রাণী কোষে পাবো না। এমন একটি কোষীয় অঙ্গাণু হচ্ছে প্লাস্টিড। এই গেল আমাদের কোষীয় অঙ্গাণুগুলোর অবস্থানগত দিক। এছাড়া আরেকটা বৃহৎ ব্রেইন অফ সেল যেটাকে বলা হয়, সবচেয়ে বড়, তারও বাইরের দিকে দুটো মেমব্রেন থাকে। সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছ, নিউক্লিয়াস। আমরা যে নামগুলো বললাম, এদের আল্ট্রা স্ট্রাকচার আমাদের সিলেবাসে আছে, এবং আমাদের কাউন্সিলে একটু ডেসক্রিপটিভ টাইপের যে প্রশ্নগুলো আসে তার মধ্যে ইন্ডিভিজুয়াল কোন সেল অর্গানেল স্ট্রাকচার এবং ফাংশন পরীক্ষায় আসে। সুতরাং আমাদের সেইভাবে তৈরি হতে হবে। আজকে আমরা স্টাডি করব সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, যেটা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ দু ধরনের কোষের মধ্যেই থাকে, এবং ডাবল মেমব্রেনাস সেল অর্গানেল। এই কোষীয় অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া, তোমরা জানো এটাকে আমরা পাওয়ার হাউস বলি, শক্তিঘর। অর্থাৎ এটিপি তৈরি করার মূল কারখানা হচ্ছে এই মাইটোকন্ড্রিয়া। আমরা আমাদের পরীক্ষার সহজ হবে এরকম ভাবে আমরা মাইটোকন্ড্রিয়াটাকে যদি আলোচনার মধ্যে রাখি তাহলে অনেকটা সুবিধা। কিরকম? প্রথমত, সমস্ত ইউক্যারিওটিক কোষে কি মাইটোকন্ড্রিয়া পাওয়া যায়? তার মানে অবস্থা না, কিছু ব্যতিক্রম আছে যেখানে মাইটোকন্ড্রিয়া আমরা পাবো। যেমন উদ্ভিদ কোষ মাইটোকন্ড্রিয়া পাওয়া যাবে না। সেই কোষগুলো যেখানে কোষ প্রাচীর, সেকেন্ডারি সেল ওয়াল থাকে, মূলত স্ক্লেরেনকাইমা টিস্যু, সেখানে প্রোটোপ্লাজমই নেই, তাহলে মাইটোকন্ড্রিয়া থাকার কোনো প্রবাবিলিটি নেই। এছাড়া প্রাণী কোষের ক্ষেত্র যদি আমরা আলোচনা করি তাহলে বলবো আমাদের মানুষের যে আরবিসি, আরবিসির মধ্যে কিন্তু মাইটোকন্ড্রিয়া নেই। তোমাদের মনে প্রশ্ন হতে পারে, স্যার আরবিসিতে যদি মাইটোকন্ড্রিয়া না থাকে তাহলে আরবিসি কাজ করে কি করে? তার তো শক্তির অভাব হয়।
অ্যাকচুয়ালি এরিথ্রোসাইট তার মেটাবলিজম চালাতে খুব সামান্য এনার্জির দরকার, এবং সেই এনার্জিটা সে সাইটোপ্লাজম থেকেই পেয়ে যায়। সাইটোপ্লাজম আছে, মাইটোকন্ড্রিয়া নেই। তোমরা সবাই জানো সাইটোপ্লাজমের মধ্যে গ্লাইকোলাইসিস। সুতরাং আরবিসির যে সাইটোপ্লাজম তার মধ্যে মাইটোকন্ড্রিয়া নেই ঠিক কথা, কিন্তু গ্লাইকোলাইসিস হয়। সেখানে সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন থেকে যেটুকু এটিপি তৈরি হয় সেটাই এনাফ একটা আরবিসি বিপাক ক্রিয়া পরিচালনা করার জন্য। মাইটোকন্ড্রিয়ার উৎপত্তি কি থেকে হয়? বায়োসিনথেসিস। মাইটোকন্ড্রিয়া নিজে মাইটোকন্ড্রিয়া তৈরি করতে পারে, কেননা মাইটোকন্ড্রিয়া থেকে মাইটোকন্ড্রিয়া তৈরি করার জন্য যে উপাদানগুলো মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকা দরকার, যেমন ডিএনএ, রাইবোজোম, আরএনএ, মাইটোকন্ড্রিয়া তৈরি করতে পারে। যেমন ডিএনএ কে তৈরি করতে পারে। আবার অনেকে বলে কোষ পর্দা থেকেও বা নিউক্লিয় পর্দা থেকেও মাইটোকন্ড্রিয়ার উৎপত্তি হতে পারে। দ্বিমত আছে। কিরকম সংখ্যায় থাকতে পারে মাইটোকন্ড্রিয়া একটা কোষে, সেটা নির্ভর করবে ওই কোষটির বিপাকীয় হার কেমন। ধরো একটা বীজ সুপ্ত অবস্থায় আছে, তাহলে তার রিকোয়ারমেন্ট অফ এনার্জি খুবই কম। ন্যাচারালি তার মধ্যে লেস নাম্বার অফ মাইটোকন্ড্রিয়া। আবার সেই বীজটি যখন আবার জার্মিনেশনে যাবে, তখন দেখবে তুমি তার সেলের মধ্যে প্রচুর মাইটোকন্ড্রিয়া তৈরি হচ্ছে। So it depends on rate of metabolism inside the cell. আমাদের মাসেল প্রচুর মাইটোকন্ড্রিয়া থাকে। এই যে মাইটোকন্ড্রিয়া, তার যে আলট্রা স্ট্রাকচার যদি আমরা আলোচনা করি, তাহলে তুমি বোর্ডে দেখো, ইট ইজ ডাবল মেমব্রেনাস। দেখতে পাচ্ছ নিশ্চয়ই। একটা হচ্ছে আউটার মেমব্রেন, বহিঃপর্দা বলা হয় এটাকে, আর ভেতরে যে পর্দাটা থাকবে সেটাকে বলা হয় ইনার মেমব্রেন। তাহলে আমরা যদি বোর্ডে যাই, তাহলে আমাদের বুঝতে অনেকটা সুবিধা হয়। So now this is the structure of mitochondria. এর একদম বাইরে যে মেমব্রেনটা তোমরা দেখতে পাচ্ছ সেটাকে আমরা বলছি আউটার মেমব্রেন, বহিঃপর্দা। আর ভেতরের দিকে যে পর্দাটা, সেই পর্দাটাকে আমরা নাম দিয়েছি, দেখো, আউটার ইনার মেমব্রেন, অন্তঃপর্দা। তাহলে দুটো পর্দা আছে, একটা বহিঃপর্দা আর একটা অন্তঃপর্দা। আর দুটো পর্দার মাঝখানে একটা স্পেস আছে, যেটাকে বলা হয় আউটার চেম্বার, বা অনেকে এটাকে বলা হয় পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস। এবার এই যে বহিঃপর্দা, এর একটা থিকনেস আছে মোটামুটি 60 থেকে 70 অ্যাংস্ট্রম, এবং এই পর্দাটা, বহিঃপর্দাটা হচ্ছে পারমিয়েবল, ভেদ্য। তার মানে এই পর্দা দিয়ে সমস্ত কিছু যাতায়াত করতে পারে। প্লাস এখানে পোরিন নামের একটা ট্রান্সপোর্ট প্রোটিনও থাকে। আর এই বহিঃপর্দার বাইরের দিকে কিছু রাউন্ড শেপের পার্টিকেল থাকে, এগুলোকে বলা হয় সাবইউনিট অফ পার্সন। পার্সনের অধৈর্য।
তাহলে আমরা মাইটোকন্ড্রিয়ার যেটা বহিঃপর্দা সেটা ভেদ্য পর্দা, এটা মনে রাখতে হবে, এবং সেখানে পুরিন নামের ট্রান্সপোর্ট প্রোটিন থাকে, সেটাও মনে রাখতে হবে। বহিঃপর্দার ভেতরে যে পর্দাটা রয়েছে সেটা হচ্ছে ইনার মেমব্রেন। অন্তঃপর্দা তারও একটা থিকনেস আছে। এই পর্দাটা কিন্তু সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন, ডোন্ট ফরগেট ইট। প্রবেদক ভেদ্য পর্দা, কাকে প্রবেদক ভেদ্য পর্দা বলে তোমরা সবাই জানো। অর্থাৎ যে পর্দার মধ্য দিয়ে কোষের প্রয়োজন অনুযায়ী কোন একটি উপাদান বাইরে থেকে ভেতরে ঢুকতে পারে বা ভেতর থেকে বাইরে যেতে পারে। এই মুহূর্তে আমার সোডিয়ামকে দরকার, ভেতরে এন্ট্রি দেবো, তাহলে সোডিয়ামের ক্ষেত্রে ওই মুহূর্তে ওই পর্দাটা পারমিয়েবল হয়ে যাচ্ছে। আবার দেখা যাবে ভেতর থেকে সোডিয়ামকে আমি বাইরে বেরোতে দেব না আমার প্রয়োজনের জন্য, তখন সে ইম্পারমিয়েবল। এটাই হচ্ছে সিলেক্টিভ পারমিয়েবল মেমব্রেনের ক্যারেক্টার। তো এই অন্তঃপর্দা সে দেখো ভেতরের দিকে কতগুলো আঙুলের মতন প্রজেকশন তৈরি করছে। এই ফিঙ্গার লাইক প্রজেকশন গুলোকে কি বলা হয়? এক একটাকে বলা হয় ক্রিস্টা, অনেকগুলো মানে প্লুরাল ফর্মকে বলা হয় ক্রিস্টি। তাহলে অন্তঃপর্দা অসংখ্য ক্রিস্টি তৈরি করে বলে অন্তঃপর্দা সারফেস এরিয়া বেড়ে যাচ্ছে। তাহলে এই অন্তঃপর্দা যেটা ক্রিস্টা ফর্ম করেছে সেরকম একটা জায়গা আমরা এখানে বার করে নিচ্ছি। এটা দেখো বহিঃপর্দা, এটা দেখো অন্তঃপর্দা, আর এই অন্তঃপর্দাটা ভেতরের দিকে আঙুলের মতো যে প্রবর্ধকটা তৈরি করেছে তাকে আমরা বলছি ক্রিস্টা। এরকম কতগুলো অসংখ্য ক্রিস্টা একটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকে। ক্রিস্টার ভেতরে একটা দেখো স্পেস আছে, এটাকে বলা হয় ইন্ট্রাক্রিস্টা স্পেস। আর অন্তঃপর্দার বহিঃপর্দার মাঝে যে স্পেসটা সেটাকে বলা হয় আউটার চেম্বার। এখানে ফ্লুইড থাকে। ইনার মেমব্রেন যেটা, তার দুটো সারফেস তোমাকে উচ্চারণ করতে হবে। একটি হচ্ছে আউটার চেম্বারের দিকে যে সারফেসটা সেটাকে বলা হয় সি সারফেস, আর ম্যাট্রিক্সের দিকে যে সারফেসটা ইনার মেমব্রেন সেটাকে বলা হয় এম ফেস। তাহলে দুটো ফেস ইনার মেমব্রেন, একটা সি ফেস আর একটা এম ফেস। এবার তুমি যদি প্রত্যেকটা ক্রিস্টা এখানে লক্ষ্য করো, কি দেখতে পাচ্ছ? অসংখ্য টেনিস র্যাকেটের মতন স্ট্রাকচার। এই টেনিস র্যাকেটের মতো স্ট্রাকচার গুলোকে আমরা বলে থাকি F0 F1 পার্টিকেল বা ফার্নান্ডেজ মোরন সাবইউনিট কিংবা অক্সিজোন বা র্যাকেটস পার্টিকেল। অনেকগুলো অল্টারনেটিভ নেম আছে, তুমি মনে রাখবে F0 F1 পার্টিকেল বা অক্সিজোন। F0 F1 পার্টিকেল গুলো কেমন ভাবে থাকে সেরকম একটি স্ট্রাকচার আমরা বাইরে এঁকেছিলাম। তিনটের স্ট্রাকচারাল পার্ট আছে, একটা বেস, একটা স্টক, আর একটা হচ্ছে রাউন্ড শেপেড হেড। বেসটাকে বলা হয় F0 আর F1 বলা হয় হেডটাকে। এই বেস এটা একটা ইন্টিগ্রাল প্রোটিন, দেখো ইনার মেমব্রেনের মধ্যে ইনসার্টেড হয়ে আছে, এবং ওটা একটা প্রোটন টানেল হিসেবে কাজ করে। অক্সিডেটিভ ফসফোরিলেশনের সময় ওটা একটা প্রোটন টানেল H+ এর মধ্য দিয়ে যায়। স্টক হেড আর বেস কে কানেক্ট করছে। আর এই যে হেড দেখতে পাচ্ছ যেটাকে আমরা F1 বলছি, এর মধ্যে 5টা পলিপেপটাইড থাকে, এবং হেড কিভাবে কাজ করে? একটা ATPase এনজাইম হিসেবে কাজ করে।
অর্থাৎ অক্সিডেটিভ ফসফোরিলেশনের সময় যে এটিপিটা তৈরি হয় কি দিয়ে তৈরি হয় এডিপি তার সঙ্গে ইনঅর্গানিক ফসফেট এর জন্য যে এনজাইম এই হেডটা কাজ করে ওইভাবে তাহলে হেড এবং স্টপ এই ছবিতে তুমি দেখতে পাচ্ছ পেরিফেরাল প্রোটিন হিসেবে কাজ করে আর ইন্টিগ্রাল প্রোটিন হিসেবে কাজ করে বেসটা ইনসার্টেড হয়ে আছে তার মধ্যে ইনার মেমব্রেনের যে দ্বিস্তরীয় লিপিড আছে তার মধ্যে ইনসার্টেড হয়ে থাকে এবং এরা সমদূরত্বে থাকে প্রায় 100 অ্যাংস্ট্রম দূরত্বে থাকে এক একটা মাইটোকন্ড্রিয়ায় মোটামুটি 10,000 থেকে 1 লাখ এই ধরনের F0 পার্টিকেল ইনার মেমব্রেন যে স্পেসটাকে ঘিরে থাকে সেই স্পেসটাকে বলা হয়ে থাকে ইনার চেম্বার বা ম্যাট্রিক্স কি থাকে ম্যাট্রিক্সের মধ্যে বিভিন্ন ধরনের প্রোটিন থাকে লিপিড থাকে বিভিন্ন ধরনের এনজাইম থাকে যেগুলো ক্রেবস সাইকেলকে অপারেট করে এছাড়া যা অনেক সেল অর্গানেলের মধ্যে থাকে না এর মধ্যে থাকে সেটা হচ্ছে ডিএসডিএনএ এবং সেটা হচ্ছে সার্কুলার এখানে কিন্তু কোনো হিস্টোন প্রোটিন পাবে না তার মানে নেকেড তার সঙ্গে তুমি পাবে ডিফারেন্ট টাইপস অফ আরএনএ এমআরএনএ পাওয়া যায় আরআরএনএ পাওয়া যায় টিআরএনএ পাওয়া যায় এখানে যে আরআরএনএ গুলো সেগুলো রাইবোসোম তৈরি করে রাইবোসোম আছে 55S এখানকার রাইবোসোম তার মানে আমরা বলতে পারি যে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সের মধ্যে কিন্তু ট্রান্সলেশন প্রসেস চলে পলিপেপটাইড উৎপাদন পদ্ধতি চলে আর সেই কারণের জন্য প্রেজেন্স অফ রাইবোসোম প্রেজেন্স অফ ডিএসডিএনএ প্রেজেন্স অফ ডিফারেন্ট টাইপস অফ আরএনএ দ্যাট মিন্স প্রোটিন সিনথেসিস মেশিনারিজ এটা এমন এক ধরনের সেল অর্গানেল সেমি অটোনোমাস সেল অর্গানেল মাইটোকন্ড্রিয়া ক্যান জেনারেট মাইটোকন্ড্রিয়া বিশেষ বিশেষ প্রপার্টি এর মধ্যে দেওয়া হচ্ছে তাহলে এরকম একটা মাইটোকন্ড্রিয়ার যদি আমরা কার্যকারিতা নিয়ে আলোচনা করি আমরা কি পাবো প্রথম কথা হচ্ছে শক্তি উৎপাদন প্রচুর পরিমাণে এনার্জি দ্যাট মিন্স এটিপি উৎপাদনের জন্য দায়ী হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে পদ্ধতিতে এটিপি তৈরি হয় দুটো পদ্ধতিতে একটা হচ্ছে সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন আর একটা হচ্ছে অক্সিডেটিভ ফসফোরিলেশন there are two processes can synthesize ATP inside mitochondria উদ্ভিদ কোষে মাইটোকন্ড্রিয়া আছে সেখানে এটিপি তৈরি করে উদ্ভিদ কোষে মাইটোকন্ড্রিয়া ছাড়াও এটিপি তৈরি করে এমন একটা কোষীয় অঙ্গাণু হচ্ছে ক্লোরোপ্লাস্ট তাহলে কেন পাওয়ার হাউস মাইটোকন্ড্রিয়া এবার নিশ্চয়ই তোমরা সেটা বুঝতে পেরেছো এর সাথে সাথে মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে বিপাকীয় ক্রিয়া চলে তার মধ্যে একটি হচ্ছে ক্রেবস সাইকেল এটা একটা অপচিতিমূলক ক্যাটাবলিক প্রসেস আর কি হয় আর একটা বিপাকীয় পথ আমরা কিন্তু মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সের মধ্যে দেখতে পাই বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিডের বিটা জারণ মাইটোকন্ড্রিয়া ক্যালসিয়াম সঞ্চয়ে সাহায্য করে এই হলো মোটামুটি আমাদের একটা মাইটোকন্ড্রিয়া সম্বন্ধে ব্যাখ্যা আমরা অতীতে দেখেছি বেশ কয়েকবার ক্লাস 11 এর অ্যানুয়াল এক্সামে মাইটোকন্ড্রিয়া স্ট্রাকচার এবং ফাংশন এসেছে সুতরাং মাই ডিয়ার স্টুডেন্ট ডায়াগ্রাম তো প্র্যাকটিস করতেই হবে
তার সাথে সাথে তার আল্ট্রাস্ট্রাকচার এবং কাজ এটাও তোমরা তৈরি করবে, এটা আশা করি। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আজকে এখানেই শেষ করছি। ভালো থাকো।